প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এবং আজকের এই অনলাইন ক্লাসে দেখো, আমি গত সপ্তাহে তোমাদের এমসিকিউ ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় আমি সুযোগ পাইনি। আজকে যখন পেয়েছি, তোমাদেরকে আবার সেই সরলরেখার বাকি যে এমসিকিউগুলো আছে সেইগুলো সুন্দর করে একটু বোঝাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দেখো এক এক করে শুরু করি। তোমরা সবাই ব্যাপারটা একটু সুন্দর করে তাকাও। খুব মজার মজার জিনিস তোমাদেরকে আমি শেখাতে পারবো বলে এটা আমার বিশ্বাস। প্রথমেই আসো, যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। দুইটি বিন্দু সংযোগ রেখাকে, প্রিয় শিক্ষার্থী, একটা বিন্দু ধরো x1 y1 আর একটা বিন্দু হচ্ছে x2 y2। এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে অপর একটি রেখা, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে অপর একটি রেখা, রেখাটির নাম দাও তুমি। তোমার এখানে ধরো আমি নাম দিলাম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই রেখা কি অনুপাতে বিভক্ত করে বা অন্তবিভক্ত করে? প্রথম কথা হলো, আমরা সব সময় এই কাজটাকে এভাবে করি। বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে আর একটা রেখা মনে করি k:1 অনুপাতে অন্তবিভক্ত করে। এখানে তিনটা জিনিস আছে, আমি তিনটা নিয়ে তিনটা এমসিকিউ দেখাবো। বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে অপর একটা বিন্দু নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত হতে পারে, বহির্বিভক্ত হতে পারে। আবার এর সাথে সাথে আমরা আরেকটা কথা বলবো যে এর সাথে সাথে আমরা আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যেমন এখন বলছি রেখা কি অনুপাতে বিভক্ত করে, আবার দেখা যায় বিন্দু দেওয়া মানে অনুপাত দেওয়া আছে বিন্দুর স্থানাঙ্ক বের করতে। তাহলে একই জায়গা থেকে তিনটা জিনিস একই রকম স্টেপ অবলম্বন করে আমি তোমাদেরকে শেখাতে চাচ্ছি। তার আগে প্রথমে যেহেতু আমি লিখেছি রেখা, এই রেখাটি এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে কি অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে যাচ্ছি। নির্ণয় করার প্রথম ধাপ হচ্ছে, আমার যে আমি k:1 লিখেছি, তোমার সূত্র হচ্ছে k ইকুয়াল প্রথম বিন্দু দিয়ে এই রেখাটাকে স্যাটিসফাই করতে হবে। প্রথম বিন্দু দিয়ে স্যাটিসফাই করলে দেখো ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই দ্বিতীয় বিন্দু দিয়ে আবার স্যাটিসফাই করো, তাহলে তোমার অনুপাতটা বেরিয়ে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, কি সুন্দর একটা জিনিস তোমরা দেখো। এইটা যখন তুমি করবে তখন তোমাদের জন্য অনেক 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 সমস্যার সম্মুখীন হবে, অনেকটা সময় লাগবে। আমি সর্বোচ্চ 5 সেকেন্ড, দেখো একটা উদাহরণ টানি। আমি এইটাকে দিয়ে একটা উদাহরণ টানছি। দেখো 1 2 আর একটা বিন্দু ধরো তুমি তোমার সুবিধা মতো যদি লেখো 3 4, মনে করো 3 4। এই বিন্দু ধরে সংযোগ রেখাকে একটা রেখা নাম দাও। রেখাটার নাম আমরা যদি আমি এখানে লিখেছি 3x 2x প্লাস 3y প্লাস 7। এই রেখাটি কি অনুপাতে বিভক্ত করে? কি মজার জিনিস দেখো, আমি একেবারে মাত্র 5 সেকেন্ডের মধ্যে আমি ব্যাপারটাকে বের করে নিতে পারবো। তুমি প্রথম বিন্দু দিয়ে এটাকে স্যাটিসফাই করো, যারা বেশি এক্সপার্ট একবারে গুণ করে যোগ করতে পারবা। আমি যেহেতু প্রথম শিখাচ্ছি, আমি তোমাদেরকে এভাবে শিখাবো 2 × 1 3 × 2 প্লাস 7 ডিভাইডেড বাই 2 × 3 প্লাস 4 3 × 4 প্লাস 7 ইকুয়াল টু। এইটা অনেকেই আবার দেখি একসাথে গুণ করে যোগ করে ফেলতে পারে। যারা একসাথে গুণ করে যোগ করতে পারে তাদের জন্য আরো বেশি ভালো এবং আরো সহজ হয়ে গেল। দেখো আমার উপরটা তার আছে 13 আর 2 15। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, উপরে প্রশ্নে আসছে 15, নিচের প্রশ্নে দেখো 6 12 আর 6 18 আর 7 25। দেখো তোমার একবারে হয়ে গেল 3:5। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে আরেকটা রেখা কি করছে নির্দিষ্ট অনুপাতে, সেই অনুপাতটা আমরা কি পেলাম 3:5 অনুপাতে অন্তবিভক্ত করে। আসো, এইটার সাপেক্ষে যদি আমরা বলি যে আমরা আরেকটা কাজ করতে চাই, এটা কিন্তু রেখা করলো, এখন বিন্দু করতে হবে। আরেকটা বিন্দু যদি বলি, ধরো মনে করো প্রিয় শিক্ষার্থী তোমরা একটু তাকাও, যদি আমরা এখানে বলি xy বিন্দু, তোমাদের আরেকটা জিনিস ধরো xy বিন্দু। এখন এই বিন্দু তখন আর এই রেখাটা থাকবে না। এখন আমার আরেকটা এমসিকিউতে চলে যাচ্ছি। তাহলে এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে xy বিন্দু কি অনুপাতে বিভক্ত করে? তখন তুমি একটা কাজ করবা,
M1 আর M2 ধরবা, তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। M1 M2 দেখো প্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে অনুপাত বের করতে যাচ্ছি বিন্দুর সাপেক্ষে। তুমি তখন এক্স এর অন্তবিভক্তের যে সূত্রটা তুমি শিখে আসছিলা সেই সূত্রটা শিখে নাও। দেখো তোমার সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু হবে, তোমাদের সকলের মনে আছে প্রথম অনুপাত দ্বিতীয় স্থানাঙ্ক, প্রথম অনুপাত দ্বিতীয় স্থানাঙ্ক, প্রথম অনুপাত কত M1, দ্বিতীয় স্থানাঙ্ক M1 x2, দ্বিতীয় অনুপাত প্রথম স্থানাঙ্ক M2 x1 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল। দ্বিতীয় কথা যদি y এর ক্ষেত্রে বলো একই কথা, M1 y2 প্লাস M2 y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। যদি কখনো বহির্বিভক্ত করে সবকিছু ঠিকঠাক, মাঝখানে শুধু একটা মাইনাস চিহ্ন বসবে, তাহলেই তোমার হয়ে যাবে। কি হলো, যদি কখনো বহির্বিভক্ত আসে তাহলে সবকিছু ঠিকঠাক, এখানেও মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, শুধু একটা মাইনাস। আর যদি যদি সমান দুই অংশে বিভক্ত করে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম থাকবে না, কারণ তখন তোমার M1 আর M2 দুইটা সমান হয়ে যাবে। M1 আর M2 সমান হয়ে যাওয়া মানেই হলো তুমি দেখতে পাবে যে x ইকুয়াল টু তখন হবে এই যে দুইটা জিনিস থাকলো, M1 আর M2 যদি সমান হয়, নিচেও দেখো M1 আর M2 সমান হবে। সেই ক্ষেত্রে তোমার সূত্রটা হবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আর y এর ক্ষেত্রে হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তখন আর সেটা তোমাদের আর করতে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, আমি এখন রেখা না দিয়ে আমি আর একটা জিনিস বলতে চাচ্ছি। মনে করো এখানে 2:3 অনুপাতে বিভক্ত করেছি, ধরলাম কোথায় xy বিন্দু। তুমি তোমার x এর মান যদি বের করতে চাও তাহলে 2 × 3 প্লাস 3 × 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3। তুমি যদি y এর মান বের করতে চাও 2 × 4 প্লাস 3 × 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3। তোমার যেটা যেভাবে বের করতে চাও তুমি তোমার ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে তুমি এটা বের করতে পারবে। এই যে সুন্দর সাবলীল যে কথাগুলো তোমাকে আমি বললাম, এই সূত্রের সাপেক্ষে এই দুইটা জিনিস বললাম, আরেকটা জিনিস বলবো, সেটা হলেই তোমাদের এই কাজটা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এরপর তোমাদের থাকবে এবার এই বিন্দুটা দেওয়া থাকবে, অনুপাত বের করতে বলবে। বিন্দুটা দেওয়া থাকবে কিন্তু অনুপাত বের করতে হবে। তখন তোমাদের কি অবস্থাটা দাঁড়ায় সেটা একটু দেখো। আমরা এখন আরেকটা জিনিস বলছি, আমি তোমাদের জন্য আগে বিন্দুটা বলছি 3:1, আর অনুপাত আমি জানি না, অনুপাতটা তোমাকে আমি বের করে দিতে চাচ্ছি। আর এর আগে আমি একটা বিন্দু নিতে চাচ্ছি, মনে করো 1 - 3, আর একটা বিন্দু তোমার সুবিধা মতন তুমি দাও, এতে কিছু আসে যায় না, যা দিবা তাই দিয়ে করা যাবে। তাহলে এই অনুপাত বের করতে বলবে তোমাদের, তখন তুমি তখন x এর মানটা বসাবা 3, তাহলে m1 × 6 প্লাস m2 × 1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। প্রিয় শিক্ষার্থী, 6m1 প্লাস m2 সমান 3m1 প্লাস 3m2। এখন ক্যালকুলেশন করো, 3m1 সমান 2m2। তাহলে দেখো কি পাচ্ছ তুমি, এখান থেকে তুমি পাচ্ছ m1 বাই m2 সমান 2:3। তুমি তোমার একটা সূত্র জানলে, একটা টেকনিক জানলে, এর সাথে রিলেটেড যা যা থাকে সবকিছুই তুমি বের করতে পারো। আসো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অন্য একটা জায়গায় চলে আসি, সেই জায়গাটা তোমরা সবাই একটু লক্ষ্য করো। এতদিন যতগুলো এমসিকিউ করেছি বা যেগুলো দেখিয়েছিলাম, সেখানে আমরা ঢালের প্রসঙ্গ আসেনি। আমি এখন ঢাল দিয়ে কিছু জিনিস শিখাবো এবং গ্রাফিক্যালি কিছু জিনিস দেখাবো, যেগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং তোমরা এটা পারলে খুবই সুন্দর একটা অবস্থায় তোমরা নিজেকে গড়ে তুলতে পারবে। আসো, আমরা দুই ঢাল যে কোনো একটা x অক্ষ এবং y অক্ষ আঁকার পরে যদি তুমি বলো দুইটা বিন্দু আছে, যেখানেই তুমি বলো না কেন, বিন্দু যদি এখানে থাকে বা এখানে থাকে, আমি দুইটাই একই দিকে নিয়ে গেলাম। মনে এই দুই বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করতে চাচ্ছি। আমরা এই ঢাল নির্ণয় করার একটা সূত্র তোমাদের যখন আমি সরলরেখা পড়িয়েছিলাম তখন বলেছি, দুইটি বিন্দুগামী রেখার ঢাল যখন আসবে তখন সরাসরি আমরা লিখব কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। হয়ে গেল। এইটা বিন্দু যদি দেওয়া থাকে ঢাল অনায়াসে তুমি বের করতে পারবে, এটা সবাই পারে, এটা নিয়ে আমি আর কথা বলতে চাইলাম। এখন দেখো, কোন ক্ষেত্রে দেখা যায় ঢাল যদি ধনাত্মক হয়, ঢাল যদি পজিটিভ হয়, এই যে মানটা যদি পজিটিভ হয়,
তখন দেখবা ওই রেখাটি এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে। ঢাল পজিটিভ হলে তোমার মনে রাখো এই কথাটা, সূক্ষ্মকোণ তৈরি করবে, সূক্ষ্মকোণ তৈরি করবে। আর ঢাল যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ওই রেখাটি কি হবে, স্থূলকোণ তৈরি করবে, স্থূলকোণ তৈরি। তোমাদের সকলের এই জিনিসগুলো একটু জানা দরকার, যে আমরা চেহারা দেখলে তখন বলতে পারবো কোনটা স্থূলকোণ কোনটা সূক্ষ্মকোণ তৈরি করেছে সেই কথাটা। তাহলে আমরা কি বললাম, ঢাল যদি পজিটিভ হয় তাহলে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে। ঢাল যদি নেগেটিভ হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করবে। এখন দুইটি বিন্দু যদি না দিয়ে একটা রেখা দেওয়া থাকে তখন তার ঢাল 1 সেকেন্ডে বের করার মনে করো পদ্ধতি কি, সেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি। দেখো ঢাল বের করতে হলে বেসিক্যালি এটাকে আমাদের এভাবে লিখতে হয়, -2x - 9 y = -2/3 × x -9/3। তাহলে x এর সহগ যেটা সেটি হবে ঢাল, তাহলে -2/3 × x -3। তাহলে ঢাল হচ্ছে এইটা। এই জিনিসটা রেখা বের করতে গেলে তোমার অনেক সময় লেগে যাবে, রেখা বের করতে গেলে অনেক সময় লেগে যাবে। এই কারণে সব সময় তো ক্লাস নেওয়া যাবে না, বা এখানে তো টিচার অনেক, আমি যখন যেটুক পাই তখন সেইটুক তোমাদের নিতে পারি, এর বাইরে কিছু করার মতো স্কোপ আমার নেই। যে কদিন যতদিন পারা যায় নিব আর কি, এইটুকু আমি বলছি, তোমাদের অনুরোধ রক্ষা করা যাবে। আসো এবারে এই যে ঢালটা বের করলাম, এটা 1 সেকেন্ডের মধ্যে উত্তর, সেই 1 সেকেন্ডের মধ্যে উত্তরের একবার দেখলেই হয়ে যাবে। ঢাল হবে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, কাজ শেষ। যেটা আমি এখানে করেছি -2/3, সেই জিনিসটা আমি এখানে করতে চাই। x এর সহগ, হ্যাঁ x এর সহগ আমরা যে কাজটা করেছি, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। দেখো তোমরা যে কমেন্টগুলো করছো আমি দেখতে পাচ্ছি, সব কমেন্টের উত্তর একবারে দিলে আমার এই আজকের এই পড়াটা পুরো শেষ হবে না। তারপরে যতদূর পারি দিতে থাকি। এই যে এইটা বের করে নেওয়া উচিত, যখন তুমি সিকিউতে করবে তখন বের করে নিবে। এমসিকিউতে তো ওই একই কথা বারবার বলি, যে এটা তো আর দেখানোর কোনো দরকার নাই, তুমি জাস্ট করলেই হলো, যে তুমি উত্তরটাকে বৃত্তটা পূরণ করতে পারলেই তোমার কাজ শেষ। এই কারণে এইগুলো দরকার নাই। তাহলে দেখো ঢাল হলো কি হলো, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তার চিহ্ন হবে বিপরীত। কথাটা মনে রাখলেই তোমার হয়ে যাবে। এখন তোমাদের আমি কিছু নতুন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, সেই জায়গাটা একটু তাকাও। এই সূত্রগুলো এইভাবে দেখবা, হঠাৎ করে সমীকরণ দিয়ে তোমাদের কিছু অঙ্ক আমরা এমসিকিউ দেই, তার একটা জিনিস তুমি দেখো এই একটা রেখা, আমি একসাথে অনেকগুলো রেখা লিখতে চাচ্ছি, y = mx + c। যদি চিত্রটা ওরকম না হয়ে এরকম হয়, যদি চিত্রটা ওরকম না হয়ে এরকম হয়, যদি চিত্রটা ওরকম না হলে এরকম হয়। এখন আমার প্রত্যেকটাই কিন্তু y = mx + c, প্রত্যেকটাই কিন্তু কি পেলাম, y = mx + c। এখন y = mx + c যেটা পাচ্ছি, সেখান তোমাকে যদি এই কথাটা তোমরা সবাই জানো, মূল বিন্দুগামী সরলরেখা হলে y = mx, আর x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল এবং মূল বিন্দু বাদে অপর যে কোনো রেখার সমীকরণ, যেটাকে আমরা বলি প্রমিত সমীকরণ, যেটাকে আমরা বলি কি জানো, প্রমিত সমীকরণ, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, সেই ক্ষেত্রে তার সমীকরণটা হচ্ছে y = mx + c। সবাই জানো, সবাই বুঝো, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু এখানে যদি এরকম একটা শর্ত যোগ করে দেয় যে m is greater than 0 আর c is less than 0, তাহলে কোন সূত্রটা তোমার, কোন চিত্রটা তোমার হবে, সেই কথাটা তখন আমাদের সবার কাছে তখন একটু সময় লেগে যাবে, চিন্তা করা লাগবে। এই চিন্তা করার সময় তোমার পরীক্ষার হলে থাকবে না, কারণ তোমার জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে 1 মিনিট। তুমি অবশ্যই চেষ্টা করবে 30 সেকেন্ডের আগেই ওই উত্তরটা দিয়ে দিতে, কারণ কোনো ক্ষেত্রে দেখা যাবে যে অনেক বেশি সময় লেগে গেছে,
অনেক বেশি সময় লেগে গেলে তখন তোমাদের সেই সমস্যাটা হয়ে যাবে। যোগজীকরণের এমসিকিউ বাবারে কোন কিউ হবে না হবে এটা আপাতত থাক, এটা প্রশ্ন করো না। তোমাদের যদি কেউ প্রশ্ন করতে ইচ্ছা করে যে জিজ্ঞেস করতে হলে আমাকে এইভাবে প্রশ্ন করো, আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম, তোমরা আমাকে ফোন দিও, আমি তোমাদের সব প্রশ্নের জবাব দিতে পারবো। এখনের এইখানে কমেন্ট দেখে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার পড়ানো শেষ হবে না। এমসিকিউ যদি লাগে, যে কোনো এমসিকিউ যদি লাগে, তোমরা আমি যদি সুযোগ পাই সব চ্যাপ্টারের এমসিকিউ তোমাদের পড়াতে পারবো এবং এই শর্টকাট মেথডে শেখাবো। আসো, আমি প্রথম একটা শর্ত লিখেছি, এই শর্তটা তোমরা m is greater than 0 আর c less than 0 লিখেছি। কোন চিত্রটা হবে? m is greater than 0 মানে হচ্ছে, প্রথম কথা হচ্ছে m is greater than 0 অর্থাৎ শূন্যের চেয়ে m এর মান বড়, মানে কি ধনাত্মক। ধনাত্মক হওয়া মানে হচ্ছে আমার প্রথম কাজ হলো রেখাটি x অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে। তাহলে আমার 1, এটা যদি 2 বলি, এটা যদি 3 বলি, এটা যদি 4 বলি, তাহলে সূক্ষ্মকোণ তৈরি করেছে। সূক্ষ্মকোণ তৈরি করার পরে আমরা যে কাজটা তোমাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি তা হচ্ছে এই m এর মান, প্রথম তুমি খালি দেখবা যে m এর মান শূন্যের চেয়ে বড় না ছোট, তখনই তুমি দেখবা কোনটা সূক্ষ্মকোণ কোনটা স্থূলকোণ। তোমার দুইটা জিনিস চলে আসবে। এখন দুইটা থেকে বিচার, 1 8 1 8 4, সি এর মান ধনাত্মক না ঋণাত্মক? সি এর মান যদি ধনাত্মক হয় তাহলে কোথায়? মূল বিন্দু থেকে উপর দিকে ছেদ করবে। সি এর মান যদি ঋণাত্মক হয় মূল বিন্দু থেকে নিচের দিকে ছেদ করবে। তাহলে আমি সি লেস দ্যান 0, তাহলে উত্তর হবে আমার এই দেখুন সি কোথায়? নিচের দিকে। তাহলে আমার উত্তর হবে কত? 4 নম্বর। তোমাদের যে কোনো একটা সমীকরণ দিয়ে এভাবে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে এবং তোমরা সেই প্রশ্নের জবাব তোমরা এইভাবে তৈরি করে নিবে। তোমাদের কারো যদি কোনো ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই, তোমাদের অনুরোধ রইল, তোমরা আমাকে ফোন করে বলো যে স্যার আমি এটা বুঝছি না বা এখানে এইটা করলে ভালো হয়, তোমাদের মতামত জানাতে পারো। ওকে, আসো এবার এই কথার উপর ভিত্তি করে আমি দু একটা আরো কথা বলি। দেখো, হঠাৎ করে তোমাদের বলে ফেলবে যে একটা সমীকরণ দিয়ে বলবে, আগে বলবে যে 3টি বিন্দু সমরেখা হওয়ার শর্ত। এই কথাটা আমি বলি নাই, দেখো একটু বলি নাই, 3টি বিন্দু সমরেখা হওয়ার শর্ত। তোমরা সবাই সমরেখা হতে হলে তোমরা সবাই জানো একটা জিনিস, সেটা একটু শুনে নাও। সেটা হচ্ছে বিন্দু 3টি দ্বারা গঠিত ক্ষেত্রফল শূন্য। কি হলো প্রথম কথা? বিন্দু 3টি দ্বারা গঠিত ক্ষেত্রফল শূন্য। অথবা এই যে তোমাকে যেহেতু ঢাল শিখালাম, তাহলে প্রথম 2টা বিন্দুর ঢাল বের করো, শেষের 2টা বিন্দুর ঢাল বের করো। এই ঢাল যদি পরস্পর সমান হয় তাহলেই তুমি বলবা যে বিন্দু 3টি সমরেখা, অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত। আসো আমরা এবার তোমাদেরকে আরেকটা, যেহেতু ঢাল শিখাচ্ছি, মনে করো একটা সমীকরণ দিয়ে বলে দিচ্ছি, x - √3y + 7 = 0। এই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? বাহ, তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে, লিখবে উত্তরে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 100 কত ডিগ্রি, 50 ডিগ্রি ইত্যাদি দিয়ে দিবে 4টা উত্তর। তোমাকে 1 সেকেন্ডের মধ্যে উত্তরটা মুখে মুখে করে ফেলতে পারবো। তোমার সূত্র হলো ঢাল ইকুয়াল টু আমরা জানি tan থিটা। এই tan থিটা ইকুয়াল টু আমরা জানবো এই ক্ষেত্রে x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, চিহ্ন হবে পরিবর্তন, x এর সহগ এই, y এর সহগ এই, আর এটা কত? একটা মাইনাস চিহ্ন। তাহলে কি পেলাম? 1/√3। 1/√3 কত ডিগ্রি মান? tan of 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে, তখন তুমি দেখতে পাচ্ছ থিটার মান কত? 30 ডিগ্রি। কি হলো কথাটা? ভালো করে শোনো। আমাদের একটা সমীকরণ দিয়ে বলবে ওই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে। কোনো দিকে না তাকিয়ে এই মাত্র যে সূত্রটা শিখালাম, ঢাল ইকুয়াল টু মানে হচ্ছে tan থিটা। tan থিটা ইকুয়াল টু হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, চিহ্ন হবে পরিবর্তন, দিয়ে তুমি একটা কোণের মান নির্ণয় করতে পারবে। এবার এইটাকে একটু ঘুরে যদি বলে, তখন বলবে এত রেখার উপর লম্ব, এত রেখার উপর লম্ব রেখা। প্রিয় শিক্ষার্থী, এত রেখার উপর লম্ব রেখা টি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? লম্ব হওয়ার সূত্র তোমাদের সকলের জানা আছে যে সহগ পরিবর্তন হয়ে যায়, √3x আর এখানে হলো 1y, তাহলে +y আর সাম k = 0। তাহলে কি হলো?
যদি কখনো কোনো রেখার উপর কোনো রেখা লম্ব হয়, এক্স এর সহগ যায় ওয়াই এর ঘাড়ে, ওয়াই সহগ যায় এক্স এর ঘাড়ে, মাঝখানের চিহ্ন হয় পরিবর্তন। সেই কাজটা আমি এখানে করেছি। তাহলে এখানে ঢাল বলো, ঢাল ইকুয়াল টু আমরা পাচ্ছি, ঢাল ইকুয়াল টু কি পাচ্ছ বলো প্রিয় শিক্ষার্থী? এই যে এক্স এর সহগ কত, মাইনাস একটা সূত্র বাই অন। তাহলে আমরা √3 কত ডিগ্রি মান, 60 ডিগ্রি কোণের মান আমরা জানি √3। এটাকে তুমি 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি করো, তাহলে তোমার tan 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। ওই সূত্র কাজে লাগালে থিটার মান পাওয়া যাবে তোমার 120 ডিগ্রি। বাহ, তাহলে যে কোনো অঙ্ক যে কোনো ভাবে যদি দেওয়া থাকে তোমরা সেই যদি টেকনিকটা জানো বা সূত্রটা জানো তাহলে করতে পারো। আসো আর একটা জায়গায় নিয়ে, সেটা তোমরা করে নিও আর কি, বাকিটুকু তোমাদের করতে দিলাম। এবার আসো এই কথাটা তোমাদের হঠাৎ করে তোমাদের y equal to 0, হঠাৎ করে তোমাদের ঘাবড়িয়ে দেওয়ার জন্য y equal to 0। প্রিয় শিক্ষার্থী, y equal to 0 যদি কথাটা বলে তখন তার ঢাল কত? তোমরা আকাশ থেকে পড়বে যে ঢাল কত, হায় রে এখন কি হবে? অথবা তোমাদের আরো কথা বলতে পারে x equal to 0 হলে ঢাল কত? ছোট্ট ছোট্ট একেবারেই ছোট্ট যে অঙ্কগুলো তোমাদের কাছে মনে হয় যে কোনো অঙ্কই না, অথচ এরকম অনেকগুলো, চারটাও আমি প্রশ্ন দিলাম, হঠাৎ করে তোমাদেরকে ঘাবড়িয়ে দেওয়ার জন্য বলবে যে ঢাল কত। প্রথমটি দেখো y equal to 0 রেখাটি কোন রেখা? x equal to 0 রেখাটাই বা কোনটা, y equal to 0 রেখাটাই কোনটা? তোমাদের সরলরেখার যে একেবারে প্রাথমিক যে জ্ঞানটা ছিল সেই প্রাথমিক জ্ঞানে দেখো যখন তুমি অক্ষ সাপেক্ষে করেছিলা, এক্স অক্ষ বরাবর কার মান 0, y এর মান 0, আর y অক্ষ বরাবর x এর মান 0। তাহলে x অক্ষ বরাবর যে রেখাটি সেই রেখার ঢাল ইকুয়াল টু কি হবে? ঢাল ইকুয়াল টু থিটা ইকুয়াল টু tan অফ 0 ডিগ্রি। tan 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে ঢাল ইকুয়াল টু 0। আর কিছু করার দরকার নেই। যদি তাহলে প্রথমটার ঢাল হবে কত, এটার ঢাল হবে কত? ঢাল ইকুয়াল টু 0। দ্বিতীয় ক্ষেত্রে ঢাল দেখো tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে তুমি বলবা ঢাল হলো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে আমরা দুইটা অঙ্ক পেয়ে গেলাম। অথচ হঠাৎ করে এভাবে দিলে তখন তোমরা ভাববা এই আবার কেমন রেখা হলো, এর ঢাল কোথায়? কিন্তু পরীক্ষায় আসে। আসো 2y + 1, এইটাকে একটু যদি একটু ভালো করে লিখি তাহলে 0 × x + 2y কথাটা লেখা যায়, 0 × x + 2y কথাটা লেখা যায়। তাহলে তুমি দেখো ঢাল, এই ক্ষেত্রে ঢাল দেখো, ঢাল হলো x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, বাম পাশের চিহ্ন মাইনাস। তাহলে কি হলো? ঢাল হচ্ছে 0। এই যে দেখো আরেকটা রেখা আছে, এই রেখাটাকে যদি তুমি x + by আকৃতি লিখতে চাও তাহলে তোমাকে এভাবে লিখতে হবে। সেখানে তোমার ঢাল দেখো, সেখানে ঢাল হলো 3/0 মাঝখানে মাইনাস। তাহলে কি হলো? অসংজ্ঞায়িত। তাহলে এই যে ছোট ছোট অঙ্ক দিয়ে তোমাদেরকে মাঝে মাঝে দেওয়া হবে, তোমরা তখন এই ব্যাপারগুলো একটু যত্ন সহকারে যদি এখন মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য কারো কোনো কোথাও কিছু সমস্যা থাকবে না। এবার আসো আমি তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। একটু দেখো, তাহলে আমি চারটা ছোট্ট ছোট্ট জিনিস দিলাম, চারটা জিনিস দেওয়ার পরে 4 ধরনের জিনিস দিয়েছি, তোমরা এইগুলো পরীক্ষায় আসে। এখন আসো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আমি তোমাদের শিখাতে চাচ্ছি। দুইটি সরলরেখা একটি সরলরেখা নির্দেশ করে কি? দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে কি হয়, দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে কি হয়? প্রিয় শিক্ষার্থী, আমি দুইটা সরলরেখা লিখে নেই, একবারে তাড়াতাড়ি হয়ে যাবে। এই কারণে এই একটা রেখা আর একটা রেখা a2x + b2y + c2 = 0। দুইটি সরলরেখা একই সরলরেখা নির্দেশ করে। আমি প্রথম দেখাতে চাচ্ছি একই সরলরেখা নির্দেশ করে, দ্বিতীয় দেখাতে চাচ্ছি সমান্তরাল হলে, তৃতীয় দেখাতে চাচ্ছি রেখা দুটি পরস্পর লম্ব হলে। তাহলে এই প্রথম কথাটা হচ্ছে একই সরলরেখা নির্দেশ করলে, একই সরলরেখা নির্দেশ করলে, দেখো একই সরলরেখা যদি হয় নির্দেশ করলে আর কি, নির্দেশ প্রথম সূত্র হলো x এর সহগ, প্রথম সরলরেখার x এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সরলরেখার x এর সহগ, অর্থাৎ রেখাদ্বয়ের x এর সহগ ইকুয়াল টু রেখাদ্বয়ের y এর সহগ ইকুয়াল টু ধ্রুব সংখ্যা যেটা থাকবে তার অনুপাত। তাহলে কি সহগদ্বয়ের অনুপাত, অর্থাৎ
এক্স এর সহগের অনুপাত ওয়াই সহগের অনুপাত ধ্রুব যে অংশ থাকে তার অনুপাত সমান হলে দুটি সরলরেখা একই সরলরেখা নির্দেশ করে। তোমাদের জন্য বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা প্রায় দেখো এই ধরনের একটা সূত্র আছে 12x + 5y 5y = 6, অথবা x cos alpha plus y sin alpha = p হলে এরকম একটা সমীকরণ দেওয়া আছে। রেখা দুটি একই সরলরেখা নির্দেশ করলে p এর মান কত? রেখা দুটি একই সরলরেখা নির্দেশ করলে p এর মান কত? প্রায় পরীক্ষায় এটা আসে। আবার আসতে পারে, এখন দেখো এটা করে দিই। তাহলে তুমি দেখো 12 divided by cos of alpha = 5 divided by sin alpha = 6 divided by p। একটু মনে রেখো, যেটা প্রথম লেখো সেটা প্রথম যায়। তাহলে 12 যাবে আগে, নিচে যাবে cos alpha, 5 যাবে উপরে, নিচে যাবে sin alpha, 6 যাবে উপরে, p যাবে নিচে। এখন অনেকেই দেখি আবার হঠাৎ করে প্রথম দুইটা ঠিক রেখে দ্বিতীয়টা উপরে p নিচে 6 লেখে। তা কখনো হবে না। সবসময় মনে রাখতে হবে যেখান থেকে তুমি যাত্রা শুরু করছো, যে রেখাটা উপরে সেই রেখার অনুপাতগুলো উপরে থাকবে। এখন তুমি এখান থেকে অনায়াসে করতে পারো cos আলফার মান, এখান থেকে তুমি অনায়াসে বের করতে পারো sin আলফার মান। sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা = 1। এই সূত্র কাজে লাগিয়ে তুমি এই কাজটা সেরে নিতে পারো। আশা করি সকলেই এর পরটুক করতে পারবে যদি তুমি একবারে করো। cos আলফা = 12p divided by 6, sin alpha = 5p divided by 6। এখন তুমি sin স্কয়ার cos স্কয়ার আলফা বের করে নাও, তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের দুইটি সরলরেখা একই সরলরেখা নির্দেশ করলে তার বেসিক কনসেপশন। এখানে আরেকটা সূত্র বলি, তোমাদের এটাও প্রায় আসে যে দেখো তোমাদের বইতে আছে এটা 3x + 7y = 21, অথবা 2ax - 3by = একটা কিছু ধরে দেই -6। এত হলে a ও b এর মান নির্ণয় করো। প্রায় পরীক্ষায় দেখি এই অঙ্কটা আসে, এডমিশন টেস্টে তো আসেই, বোর্ডের পরীক্ষাগুলোতে আসে। তখন তোমাদের কাজ হলো দেখো 2 বাই উপরে কত x এর সহগ 3, তাহলে দেখো 3/2 y সহগ কত 7y - 3b আর 21 - 6। এখন এই দুইটা থেকে ক্যালকুলেশন করো, এই দুইটা থেকে ক্যালকুলেশন করো। প্রথম দুইটা থেকে ক্যালকুলেশন করলে এর মান পাওয়া যাবে, পরের দুইটা থেকে ক্যালকুলেশন করলে বি এর মান পাওয়া যাবে। আশা করি তোমরা সকলে এই কাজটা করতে পারবে। এখন দেখো এই যে এত কিছু এত সময় যা যা লিখলাম সেই লেখার উপর ভিত্তি করে তোমাদেরকে আরো কয়েকটা কথা বলতে চাই। রেখা দুটি পরস্পর সমান্তরাল, রেখা দুটি পরস্পর লম্ব, এই কথাও একবারে করে দিতে চাচ্ছি। তখন দেখো তোমাদের কিছু কথা পরীক্ষায় আসে, সেই কথাগুলো তোমাদেরকে বুঝাতে চাচ্ছি বা শেখাতে চাচ্ছি। একটু আমি ইকুয়েশনটা একটু পাল্টে দিলাম। মনে করো ইকুয়েশনটা উপরটা ঠিক আছে, নিচেরটাকে একটা ভেরিয়েবলে নিয়ে আসছি। আগে লিখে নিই, দুই একই সরলরেখা না হলে রেখাদ্বয় পরস্পর লম্ব হলে কি হয়, সমান্তরাল হলে কি হয়। এই যে দুইটা রেখা লিখেছি, প্রথম হলো সমান্তরাল হলে কি হবে a1/a2 সমান b1/b2। আর একটা লিখে নিই একবারে, লম্ব হলে কি হবে a1a2 plus b1b2 = 0। a1a2 plus b1b2 = 0 হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রায় পরীক্ষায় আসে, প্রায় দেখো মনে করো সমীকরণ দেওয়া থাকলো x + y + 3 = 0। কে ধরে বলতে পারে, এ ধরে বলতে পারে, এম ধরে বলতে পারে, তোমাদের মাঝে মাঝে দেখা যায় ky প্লাস তুমি তোমার সুবিধা মতো যে কোনো একটা জিনিস দাও, মনে করো 9 = 0। এখন বলবে যে কে এর মান কত হলে রেখা দুটি পরস্পর সমান্তরাল, কে এর মান কত হলে রেখা দুটি পরস্পর লম্ব হবে। অবশ্যই তোমরা করে নিতে পারবে। এখন দেখো সমান্তরাল হলে আমি বাম পাশেরটাকে লিখি। সমান্তরাল হওয়া মানে হচ্ছে এখানে একটা 1 আছে, তাহলে 1/2 সমান 1/- k। 1/2 সমান 1/- k। তোমাদের জন্য কোনো কিছু বাকি থাকলো না। k = তাহলে বলো -2, k = -2। তখন তুমি বলতে পারবা k এর মান -2 হলে রেখাদ্বয় পরস্পর
সমান্তরাল। তোমার 4টা উত্তর দেবে, কোথাও দেবে 1, কোথাও দেবে 2, কোথাও দেবে -2, কোথাও দেবে -1। তুমি তখন এই একটা জাস্ট একটু মুখে মুখে করে নিলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। দ্বিতীয় কথাটি হবে যে 1 × 2 + 1 × -k = 0। দেখো দ্বিতীয় কথাটা আবার তোমার a1a2 + b1b2 = 0। তাহলে দেখো k এর মান এখন চলে আসছে +2। এখানে k এর মান চলে আসছে +2। k এর মান যদি 2 হয় তাহলে রেখাদ্বয় পরস্পর লম্ব হবে, k এর মান যদি -2 হয় তাহলে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। আশা করি এ ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয়। এবার একটা মজার জিনিস শেখো, একটু আগে একটা রেখা বলেছিলাম কিন্তু সেটার অন্য একটু জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। তোমরা সবাই যখন কোনো অঙ্ক করবে সূত্রগুলো একটু মনে রাখো। আমি একটু আগে যে কথাটা লিখেছিলাম সেই কথাটা আরেকবার লিখতে চাচ্ছি, তবে একটু ব্যতিক্রম ভাবে। এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে সেই রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি। তাহলে বিন্দুদ্বয়ের সংযোগ রেখার উপর কি হবে? রেখাটা লম্ব হবে, আবার কি হবে? সমান 2 অংশে বিভক্ত করবে। তখন সেই রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করা যায় এইটা দেখো অনেকটা কষ্টসাধ্য। কিভাবে? তোমাকে 2-3টা স্টেপ। প্রথম হলো এই বিন্দু আর এই বিন্দুর মাঝে বিন্দু নিতে হয়, তারপর কি করতে হয়? ওই বিন্দুর ঢাল নির্ণয় করতে হয়। ঢাল নির্ণয়, এই রেখার যে ঢাল, লম্ব রেখার ঢাল হবে তার বিপরীত এবং চিহ্নের বিপরীত, তখন সরলরেখার সমীকরণ বের করতে হয়। অথবা মধ্যবিন্দু নির্ণয় করে এই রেখার সমীকরণ নির্ণয় করতে হয়। সেই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করে তাকে ওই যে মধ্যবিন্দু পেলা সেই বিন্দু দিয়ে স্যাটিসফাই করতে হয়। ইট উইল বি টেক মিনিমাম 2 or 3 মিনিটস মিনিমাম। তাহলে মিনিমাম 2 or 3 মিনিটস তো তোমার জন্য বরাদ্দ না, তোমার জন্য বরাদ্দ হলো 1 মিনিট। তুমি দেখো 30 সেকেন্ড বা এটা একটু সময় বেশি লাগবে, 30 সেকেন্ডে পারো কি না। তাহলে এই লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, তখন তোমার সূত্র হচ্ছে x × x1 - x2 + y × y1 - x × x1 - x2 + y × y1 - y2 equal to ½ × x1² y1² -x2² y2²। আপাতত দেখতে একটু বড় লাগে কিন্তু আসলে বড় না। তুমি দেখো তোমার মাঝে আমি একটা ছোট্ট উদাহরণ টানি, মনে করো 2, 3 আর একটা মনে করো 5, 6। এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তাহলে তুমি দেখো তোমার সূত্র কি? x × তোমরা যারা বেশি ব্রিলিয়ান্ট তারা একবারে বিয়োগ করে ফেলবা। 2 - 5। আমি একটু লিখে যাচ্ছি, কারণ হলো আমি প্রথম করাচ্ছি। তোমাদের এত লেখালেখির কোনো দরকার নাই, তোমরা রাত করে ব্যাপারটাকে অতি অল্প সময়ে করে নিতে পারবে। দেখো এখন তোমার কি হবে? 2² 3² -5² -6²। বাহ, এখন তুমি তোমার ক্যালকুলেশন করলেই তোমার উত্তরটা পেয়ে যাবে। অথচ ওইভাবে যদি করো তোমার কমপক্ষে 2-3 মিনিটের কমে তুমি পারবে না। তোমাকে তাহলে এই কথাটা মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের অনেক অনেক সুন্দর আর একটা জিনিস শিখাচ্ছি। দেখো, আশা করি তোমরা এটা এর আগে হয়তোবা কোথাও পাওনি, হয়তোবা বলেছি। দেখো, যদি পেয়ে থাকো তাকে ধন্যবাদ, আর যদি না পাও তাহলে আমাকে ধন্যবাদ। দেখো, ব্যাপারটা হচ্ছে সমান্তরাল রেখার ক্ষেত্রে আমরা সবাই জানি x + by + c = 0। এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমরা সকলে জানি। কি জানি? যা আছে ঠিক তাই, x এবং y এর অংশটুকু, শুধুমাত্র ধ্রুবকের পার্থক্য থাকবে। এখন এই রেখাটি যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয়, এই রেখাটি একটি যদি নির্দিষ্ট বিন্দুগামী হয়, তাহলে আমরা কি করি? আমরা সব সময় যেটা বের করি সেটা হচ্ছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ লিখি, যাকে ওই যে নির্দিষ্ট বিন্দুগামী সেই বিন্দু দিয়ে স্যাটিসফাই করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, অনেক বেশি সময় লেগে যাবে। তাহলে কি হলো? অনেক বেশি সময় লেগে যাবে। মনে করো আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ওর আগের সূত্র লিখিনি। তাহলে সূত্রটা হচ্ছে a × x - x1 + b × y - y1 = 0। a × x - x1 + b × y - y1 = 0।
প্রিয় শিক্ষার্থী একটু দেখো, মনে করো 2x + 3y + 7 = 0। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি, যা যা মনে করো কি দেবো 35 বিন্দু, যা 35 বিন্দুগামী। এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি, যা 35 বিন্দুগামী। সেই ক্ষেত্রে দেখো তোমাদের জন্য আমি যে কথাটা লিখে রেখেছি, a ইন্টু মানে ধ্রুবক কত হবে x - 3 প্লাস b ইন্টু b মানে হলো 3 y - 5 = 0। তাহলে দেখো 2x + 3y 3 দুগুণে 6 আর 15 6 কত 21, শেষ। এই যে মজার জিনিসগুলো, তোমার এই সূত্রটা যদি না জানো তাহলে এই কাজটা করতে পারবে না। তখন ওই রেখার সমান্তরাল রেখার সমীকরণকে 35 দ্বারা তোমাকে স্যাটিসফাই করে আগে লিখতে হবে এই রেখার উপর সমান্তরাল রেখার সমীকরণ 2x + 3y + k = 0। তারপরে 35 বিন্দু দিয়ে স্যাটিসফাই করার পরে তোমার মূল সমীকরণটা পাবে। ইট উইল বি টেক সো মেনি টাইম। আর আমি যা করেছি তুমি মুখে মুখে করে নিতে পারবে। এখানে দেখবে x এর সহগ 2 আর ওখানে দেখো 35 x - 3 আর y সহগ কত 3 y - 5, আর শেষ। এই যে মজার জিনিসটা, এখন তোমাদের এখানে আরো একটা জিনিস থাকে, প্রায় পরীক্ষায় আসে, এত রেখা থেকে এত একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। এত রেখা থেকে দেখো একটু তাকাও, এইটা আমাদের অনেক সময় বলা থাকে ওই রেখার, এই যে একটা রেখা, কোন রেখা, এই রেখা থেকে নির্দিষ্ট দূরে, মনে করো d দূরত্বে আরেকটা রেখা সমান্তরাল রেখা আছে, এই রেখা থেকে d দূরত্বে সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে প্রায় পরীক্ষায় আসে। এখন এই রেখা সমান্তরাল হলে তোমার থাকবে ax + by + c2 = 0। প্রিয় শিক্ষার্থী, d এর মান তোমাকে বলা থাকবে পরীক্ষায়, তখন তোমার এই সমীকরণটা বের করা তোমার জন্য বেশ সময় লাগবে। সেই সময়টাকে বের করার জন্য আমরা এখানে একটা সূত্র লিখতে চাই, c2 = c on ± d √a² + b²। এক কাজেই সব কাজ শেষ। একটু দেখো, তোমাদের কাছে এটা একেবারেই নতুন আশা করি। মনে করো এরকম একটা সমীকরণ দিলাম 3x + 4y + 7 = 0। এত রেখার 3 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। লিখে নেবে তো তোমরা একটু, এত রেখার 3 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তোমরা সেই ক্ষেত্রে c2 = বলবা এই যে ধ্রুবক c on 7 ± 3 একক √3² + 4², 3² + 4²। তাহলে কত পেলাম 7 ± 15, তাহলে কত পাইলাম 15 × 7 22 আর হইল 8। প্রিয় শিক্ষার্থী, তখন তুমি এই জায়গাটায় বলে দিতে পারবা 3x + 4y + 22 = 0, অথবা তুমি বলবা 3x + 4y - 8 = 0। এই যে সুন্দর সুন্দর টেকনিকগুলো যদি জানো তাহলে তোমাদের জন্য কারো কোনো সমস্যা থাকবে না। এবার আসো, এত সময় সমান্তরাল বললাম, স্বাভাবিক কারণে তোমাদের কাছে প্রশ্ন থাকবে লম্ব হলে কি হবে। আমি এখন লম্ব রেখার কথা বলে দিচ্ছি। দেখো তো বাবারা, একটু তাকাও, এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখা যখনই হবে তখনই তোমাদের মনে আছে কোন রেখার উপর কোন রেখা যদি লম্ব হয়, সেই ক্ষেত্রে তোমার সূত্র হলো x এর সহগ যাবে y এর ঘাড়ে, y সহগ যাবে x এর ঘাড়ে প্লাস সাম কনস্ট্যান্ট = 0। তাহলে তুমি কি পেলা bx - ay + k = 0, bx - ay + k = 0। এখন দেখো, এই রেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী x1 y1, এই রেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী যদি হয়, তাহলে তোমার সূত্র হলো, একটু তাকাই দেখো, b × x - x1 - a × y - y1 = 0। আগেও যা করেছি এখনো তাই করেছি, কিন্তু x এর সহগ গেছে y এর ঘাড়ে, y সহগ গেছে x এর ঘাড়ে, আর মাঝখানের চিহ্ন হয়েছে পরিবর্তন। দেখো আমি একটা উত্তর বলি, 3x + 7y - 2 = 0। এই রেখার উপর লম্ব রেখা সমীকরণ নির্ণয় করো, যাহা
যাহা একটা নির্দিষ্ট বিন্দুগামী দাও তুমি তোমার সুবিধা মতো, যাহা 2 3 বিন্দুগামী। একটু পাল্টে দাও, 7 যাবে এখানে, 7 ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে কি হলো, এক্স এর সহগ গেল ওয়াই এর ঘরে, ওয়াই সহগ গেল এক্স এর ঘরে, মাঝখানে চিহ্নের পরিবর্তন, এটা একটু এই। তাহলে আর যা আছে এক্স মাইনাস এক্স অন ওয়াই মাইনাস ওয়াই এন কথাটা ঠিক থেকে যাবে। তাহলে তুমি দেখো 7x মাইনাস 3y 14 আর হলো 9 কত -5 বোধহয় থাকে, ক্যালকুলেশনটা তোমরা একটু মিলিয়ে নাও। তাহলে তোমার সমীকরণটা পাচ্ছ 7x মাইনাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে দেখো যদি কখনো সমান্তরাল থাকে, যদি কখনো লম্ব থাকে, দুই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের সুবিধাগুলো আছে। এবার আসো দুটি সরলরেখা যদি পরস্পর, দেখো দুইটি রেখা পরস্পর সমান্তরাল। এবার দেখো একটা রেখা এই আর একটা রেখা আরেকটা দিয়ে দিচ্ছি, এই সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, এই সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাচ্ছি। ax প্লাস by প্লাস আমরা একটা c1 বললাম একটা c2 বললাম। এবার আমি ডাইরেক্ট d নির্ণয় করব। একটু আগের সূত্রটার অ্যাপ্লিকেশন কিন্তু আগেই দেখেছিলাম, c2 ইকুয়াল টু c1 প্লাস মাইনাস d স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, ওইটাকে কাজে লাগাবো। তাহলে ডিসটেন্স ইকুয়াল টু হবে c1 মাইনাস c2 ডিভাইডেড বাই x এর সহগের বর্গ y এর সহগের বর্গ তার রুট। এই কথাটাই ওখানে আমি, এইটার ওইটা একই জিনিস কিন্তু দুই জায়গার দুই উপস্থাপন দুই ধরনের। তাহলে তোমার সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব তোমরা সবাই করে নিতে পারবে। এবার আসো দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে চাও, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে চাও, তাহলে তোমাদের সকলের জন্য দেখো একটু তাকাও, আমি রেখা দুইটা একটু লিখে নেই পাশাপাশি। দেখো এই দুই রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাও, তোমাদের সকলের মনে আছে এভাবে যদি লিখি তাহলে আমার প্রশ্নটা একটু ব্যতিক্রমধর্মী হয়ে যায়। আমি এই রেখাটা এরকম না লিখে আমি লিখি y ইকুয়াল টু mx প্লাস c1, y ইকুয়াল টু mx প্লাস c2। আমি যদি এইভাবে বলি তাহলে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকার কথা না। তাহলে এখন দুইটা রেখা যেহেতু আলাদা, তার ঢালও হবে আলাদা। এখন এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী tan থিটা ইকুয়াল টু, তোমাদের একটা সূত্র আছে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। দুইটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে এই কথাটা তুমি লিখে নিতে পারো। আর সেখানে তোমার একটা কথা আছে, আমি আগেই বলেছিলাম সূক্ষ্মকোণ হলে পজিটিভ হবে, স্থূলকোণ হলে নেগেটিভ হবে। তুমি তোমার ক্যালকুলেশন করে তোমার কাজটা সেরে নিতে পারো। এখন দেখো তোমার যে কাজটা আমি বলবো সেই কথাটা একটু সকলে মনোযোগ সহকারে শুনলেই তোমাদের কারো কোনো প্রশ্ন থাকিবে না। দেখো তো রেখার প্রতিবিম্ব কথা এক ছেলে বলেছে, তাকে আমি বলতে চাচ্ছি এক্স অক্ষের সাপেক্ষে। এটা কিন্তু আমি উদাহরণ টানলাম না, আমার সময় কভারেজ দিচ্ছে না, তোমাদেরকে একটু দেখে নিতে হবে বইয়ের যে অঙ্কগুলো আছে। এবার আসো আমরা দেখি যে রেখার প্রতিবিম্বের নির্ণয়ে এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে একবার বের করবো এক্স অক্ষের সাপেক্ষে, আর একবার বের করতে চাচ্ছি ওয়াই অক্ষের সাপেক্ষে। এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় কি লিখবো? এক্স অক্ষের সাপেক্ষে a1x প্লাস এত রেখার প্রতিবিম্ব, এত রেখার প্রতিবিম্ব। দেখো এক্স অক্ষের সাপেক্ষে যখন হবে আমার পরিবর্তন হবে ওয়াই এর জায়গা, তাহলে কি হবে a1x মাইনাস b1y প্লাস ধ্রুবক তোমার যা আছে সেটা থেকে গেল। প্রিয় শিক্ষার্থী এই কথাটা একটু দেখো, আমি উদাহরণ দিয়ে লিখব। আবার দেখো ওয়াই অক্ষের সাপেক্ষে যদি এই রেখার প্রতিবিম্ব রেখা লিখি, ওয়াই অক্ষের সাপেক্ষে যখন বলবো এই রেখার প্রতিবিম্ব যখন রেখা লিখবো তখন পরিবর্তন হয়ে যাবে এক্স এর টু, তাহলে মাইনাস a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এই দুটা সূত্র একটু যে বলেছে সে একটু লিখে নাও।
এখন এক্স অক্ষের সাপেক্ষে আমি যদি এক্স অক্ষের সাপেক্ষের কথা 4x মাইনাস, তুমি তোমার সুবিধা মতো যে কোনো একটা সমীকরণ লেখো, 4x মাইনাস 9y প্লাস 7, 9y প্লাস 7 ইকুয়াল টু 0। এর প্রতিবিম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি। এর প্রতিবিম্ব রেখার সমীকরণ যখন হবে তখন দেখো চিহ্ন পাল্টে যাবে, 4x ঠিক থাকবে, এখানে মাইনাস হয়ে গেছিল, এটা মাইনাস হয়ে গেলে প্লাস হয়ে যাবে। যদি এইটার এখানে বের করি তাহলে আমার হবে x এর মান মাইনাস, তাহলে মাইনাস 4x মাইনাস 9y প্লাস 7 ইকুয়াল টু 0। y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব রেখার সমীকরণ, x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব রেখার সমীকরণ। আশা করি তোমরা সবাই এই দুটো জিনিস বুঝতে পেরেছো। এখন তোমাদের একেবারেই আরেকটা জিনিস লিখবো, একটা অঙ্কের সাপেক্ষে তোমার মিনিমাম 6টা বা 7টা প্রশ্নের জবাব পেয়ে যাবা, তোমাদের প্রায় এর যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় থাকে। সেটা হচ্ছে ইকুয়েশনটা যদি এরকম থাকে ax প্লাস by প্লাস c এরকম হইতে পারে, অথবা এই সমীকরণটা এরকম না দিয়ে তোমাকে একবারেই বলতে পারে যে, অথবা বলতে পারে এইরকম লিখতে পারে, এই আকৃতি দিয়ে দিতে পারে, এইটাও হইতে পারে, এই আকৃতিরও দিতে পারে। তাহলে এক্স এই উপরের আকৃতি যদি দেয় তখন তোমাকে আবার একটু সাজিয়ে লিখতে হয় x ডিভাইডেড বাই c বাই a প্লাস y ডিভাইডেড বাই c বাই b ইকুয়াল টু 1। আর নিচেরটা যদি সরাসরি দেয় তাহলে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে না। এই দুই ভাবে দেওয়ার পরে তোমার এখান থেকে প্রশ্ন থাকে রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। আসে x অক্ষের ছেদক অংশের পরিমাণ, আসে y অক্ষের ছেদক অংশের পরিমাণ, আসে রেখাটির ঢাল, আসে রেখাটি কর্তৃক খণ্ডিত অংশের পরিমাণ, আসে ওই রেখা x এবং y অক্ষের সাথে কত ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে। এই ধরনের এই যে কয়টা বললাম প্রত্যেকটা প্রশ্ন আসে। আমি তোমাদেরকে একটা লিখতে চাচ্ছি, দেখো 3x প্লাস ইকুয়াল টু মনে করো 50। এই রেখাটি x এবং y অক্ষকে, যে প্রশ্নগুলো আমি এক এক করব আর সাথে সাথে লিখে যাব। তোমার প্রথম হইলো যাই থাক না কেন x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু অন আকৃতির বানিয়ে নিতে হবে। তাহলে 15 দ্বারা যদি ভাগ করি তাহলে x বাই 5 প্লাস y বাই 3 ইকুয়াল টু অন চলে আসবে। 15 দ্বারা যদি ভাগ করি তাহলে x বাই 5 প্লাস y বাই ওকে x বাই যেটুকু আমি লিখলাম, y বাই যা লিখলাম তুমি দেখো। তাহলে নির্দিষ্ট পরিমাণ অংশে যদি সেট করে এইরকম কোনো প্রশ্ন থাকে তখন আমাদের সমীকরণটা দাঁড়ায় x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু অন। প্রিয় শিক্ষার্থী, সেই কাজটাই আমি করতে যাচ্ছি, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার 1, এখানে আসতে পারে রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, x অক্ষকে কোন বিন্দুতে, x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তোমার প্রথম প্রশ্ন। তাহলে আমি যদি চিত্রটা একটু এখানে এঁকে নেই তাহলে আমি তোমাদের জন্য আরো ভালো হবে। তাহলে কি হলো 50, কি হলো 03। দেখো এবার x অক্ষকে কোথায় ছেদ করেছে, 50 বিন্দুতে। y অক্ষকে যদি বলে আমি একবারে 7টা প্রশ্নের উত্তর দিতে চাই 03। যদি বলে x অক্ষের ছেদক অংশের পরিমাণ, x অক্ষের ছেদক অংশের পরিমাণ, ছেদক, আর উপরটা হলো কোন বিন্দুতে ছেদ করে, আর নিচেরটা হচ্ছে x অক্ষের ছেদক অংশের পরিমাণ। তাহলে দেখো x অক্ষের ছেদক অংশের পরিমাণ, তাহলে x অক্ষের ছেদক অংশের পরিমাণ এখান থেকে এটুকু দূরত্ব কত 5, এটা কত 3, তাহলে ছেদক অংশের পরিমাণ হলো 5। নাম্বার 4, y অক্ষের ছেদক অংশের পরিমাণ তাহলে হচ্ছে 3। দেখো 4টা প্রশ্ন এখান থেকে হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন থাকবে ঢাল, রেখাটির ঢাল নির্ণয় করো। তখন তোমার সেই আগের কথায় চলে আসো, x এর সহগ ডিভাইডেড বাই y সহগ, মাঝখানে চিহ্ন হবে পরিবর্তন। তাহলে আমরা পাচ্ছি -3/5।
দেখো প্রিয় শিক্ষার্থী, আমি ইতিমধ্যে 1 2 3 4 5টা প্রশ্নের জবাব দিলাম, আরো 2টা প্রশ্ন আছে। এবার আর 2টা প্রশ্ন যেহেতু নিচে লেখা যাচ্ছে না, উপরে লেখছি। উপরে দেখো, তুমি তোমার তাকাও, বলা হয় অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ। অক্ষদ্বয় দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ, এটা হলো 6 নম্বর। খণ্ডিত অংশ কার? অক্ষদ্বয়ের। খণ্ডিত অংশের পরিমাণ, অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ সূত্র হলো রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার, যা হবে তাই উত্তর। অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ মানে হচ্ছে এইটা। পৃথকের উপপাদ্য আমি কাজে লাগিয়েছি। রুট ওভার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে সমষ্টির সমান, সেই সূত্রটা কাজে লাগিয়ে 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু এই যে খণ্ডিত অংশ যা আছে, খণ্ডিত অংশের পরিমাণ তো অক্ষদ্বয় দ্বারা, তখন তোমার সেই সূত্রটা কাজে লাগালাম। 7 নম্বরে তুমি আসো, এই রেখাটি অক্ষদ্বয়ের সাথে কত ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 3 যা হবে তাই, হাফ ইন্টু 5 ইন্টু 3 যা হবে তাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, মোটামুটি ধরো তোমাদের যে ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, আমি অধিকাংশ এমসিকিউ তোমাদেরকে টাচ করেছি। আশা করি তোমরা বাসায় ভালোভাবে পড়বে এবং এই জিনিসগুলো আয়ত্তে নিয়ে আসবে। তাহলে বোর্ডের পরীক্ষা এবং সাথে সাথে তুমি ধরে নিতে পারো, একেবারেই যদি ধরে নিতে পারো, তোমাদের এডমিশন টেস্টগুলো বুয়েট অথবা ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে তোমরা এখান থেকে অনেক কিছু কমন পাবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের দাবি যেটা দেখলাম ক্যালকুলাস 9 এবং 10, আমি দেখি আমার স্যারদের সাথে আলাপ করে যদি এরকম সুযোগ থাকে তাহলে তোমাদের এর উপর এমসিকিউ ক্লাস আমি নিব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।